নমস্কার, আমি আজকের গল্পকার। আপনাদের সামনে আজ যে গল্পটি তুলে ধরব তা এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন। তার অনুরোধে গল্পের চরিত্রদের নাম এবং কিছু প্রাসঙ্গিক তথ্য গোপন রাখা হয়েছে। তবে এই গল্পের আবেগ, এই টানাপোড়েন, এই নিষিদ্ধ আকর্ষণ তা সম্পূর্ণ সত্যি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর হ্যাঁ, যারা সম্পূর্ণ গল্পটি শুনতে আগ্রহী তাদের জন্য আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি গল্পের কোনো এক ছাঁকে দেব, তাই মন দিয়ে পুরো গল্পটা শুনুন। আমার নাম রমা, বয়স ৩৩, সাজানো গোছানো সংসার, স্বামী, এক মিষ্টি মেয়ে। সব ঠিকঠাকই ছিল, অন্তত বাইরের লোকের চোখে। কিন্তু মনের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগত। প্রতিদিনের একই রুটিন, সকালে ওঠা, ঘর গোছানো, রান্না করা, মেয়ের স্কুলে যাওয়া, স্বামীর অফিস যাওয়া, আবার সবকিছু শেষে একা ঘরে ফেরা। এই একাকিত্বটাই যেন এক বিষাদের চাদরে মুড়ে রেখেছিল আমার জীবনকে। মাস ৬ আগের কথা। সেদিন বৃষ্টি পড়ছিল, অঝোর ধারায়। বাজারে যাওয়া দরকার ছিল, মাংস প্রায় শেষ। আমার স্বামী অরিন্দম, সে তখন অফিসের কাজে বাইরে। মেয়ের পরীক্ষা চলছিল, তাই তাকে বাড়িতে একা রেখে যাওয়াও সম্ভব ছিল না। অগত্যা ছাতা মাথায় দিয়ে একাই গেলাম বাজারে। আমাদের পাড়ার সেই পুরনো বাজার, কাঁচা বাজার, মাছের বাজার, মাংসের বাজার, সব একসাথেই। মাংসের দোকানে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ নাকে এলো। টাটকা মাংসের সুবাস, তার সাথে একটু কসাইখানার অন্যরকম গন্ধ। আমি সাধারণত একটা নির্দিষ্ট দোকানেই যাই। সেখানের কসাই রহমান অনেক পুরনো, তার সহকারী শফিক এক তরুণ, বছর ২৫-এর হবে। একটু রোগা চেহারা, কিন্তু মুখে একটা শান্ত ভাব। সেদিন দোকানে অন্য দিনের চেয়ে একটু ভিড় ছিল। রহমান অন্য দোকানে গিয়েছেন, তাই শফিকই সব সামলাচ্ছে। আমি আমার পছন্দের খাসির মাংসের জন্য বললাম। শফিক মাংস কাটতে শুরু করল। আমি দাঁড়িয়েছিলাম, ছাতাটা কাঁধে হেলান দিয়ে। হঠাৎ আমার চোখ গেল দরজার দিকে। সেখানে দাঁড়িয়েছিল একজন লোক, অচেনা, কিন্তু তার দৃষ্টি যেন আমার ওপর আটকে ছিল। লোকটির মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না, কিন্তু তার এক দৃষ্টে তাকিয়ে থাকাটা আমাকে কেমন যেন অস্বস্তিতে ফেলল। আমি আর চোখে তাকলাম। লোকটি প্রায় ৩০-এর কাছাকাছি হবে, চোখে চশমা, পরনে সাধারণ শার্ট প্যান্ট, কিন্তু তার তাকানোর মধ্যে এক ধরনের গভীরতা ছিল যা আমাকে একটু অবাক করল। ব্যাপারটা আমি পাত্তা দিলাম না। বাজারের ভিড়ে অচেনা লোকের এমন তাকানো নতুন কিছু নয়, হয়তো অনন্মস্ক ছিল, অথবা আমার পিছনে অন্য কিছু দেখছিল। আমি আবার মাংসের দিকে তাকালাম। শফিক মাংস মেপে আমার হাতে দিয়ে টাকা নিল। আমি ধন্যবাদ বলে দোকান থেকে বেরিয়ে এলাম, কিন্তু সেই লোকটির দৃষ্টি আমাকে অস্বস্তি দিতে লাগল। বাইরে বেরিয়েও মনে হলো সে তখনও আমাকে দেখছে। একবার পিছন ফিরে তাকালাম, না, সে আর দরজায় নেই, কিন্তু মনের ভেতর একটা খচখচানি রয়ে গেল। পরের সপ্তাহে আবার মাংস কিনতে গেলাম। এবার অরিন্দম বাড়িতেই ছিল, কিন্তু সেদিন আমার মনটা একটু খারাপ ছিল। কেন জানি না, সেই লোকটির কথা মনে পড়ছিল। বাজারে গিয়ে সেই দোকানেই ঢুকলাম। এবার রহমান নিজেই ছিল, কিন্তু কাউন্টারে দাঁড়িয়ে থাকা শফিকের পাশে, তার পেছনে এক কোনায় লোকটিকে দেখতে পেলাম। সেই একই চশমা পরা লোক। সেদিনও সে আমার দিকে তাকালো, তবে এবার একটু অন্যভাবে। তার দৃষ্টিতে কেমন যেন এক আগ্রহ ছিল। এমনভাবে তাকাচ্ছিল যেন আমাকে চেনেন কিন্তু চিনতে পারছেন না, অথবা হয়তো আমাকে মাপছেন। আমার বয়স তখন ৩৩, সুদর্শনা না হলেও একেবারে সাধারণ আমি, কিন্তু তার ওই চাহনি আমাকে বিচলিত করছিল। আমি মাংস কেনার সময় ইচ্ছে করেই একটু সময় বেশি নিলাম। শফিককে কিছু প্রশ্ন করলাম। আমার মনে হচ্ছিল লোকটি হয়তো আমাকে লক্ষ্য করছে। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছিলাম না। আমার কি কোনো দোষ আছে, অথবা সে কি আমাকে ভুল করে অন্য কেউ ভাবছে? রহমান সাহেব তখন অন্য খদ্দেরের সাথে কথা বলছিলেন। আমি আবার সেই লোকটির দিকে তাকালাম। সে তখনও আমার দিকেই তাকিয়ে। তার চোখের দৃষ্টিতে কেমন যেন এক নিস্তব্ধ অভিযোগ, অথবা এক গোপন আবেদন। এই চাহনি আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলছিল। কসাইয়ের দোকানে কেন সে আমাকে দেখছে? সে কি আমার স্বামী অরিন্দমের পরিচিত, নাকি অন্য কোনো কারণ আছে? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। পরের সপ্তাহে আমি আর একাই যাইনি। অরিন্দমকে বললাম, চলো মাংসটা নিয়ে আসি। সে হেসে বলল, তোমাকে একা গিয়ে মাংস কিনতে বলতে আমার কেমন লাগে? অরিন্দম দোকানে ঢুকেই রহমান সাহেবকে বলল, রহমান ভাই, আজ আমার পছন্দের খাসির রোস্টটা যেন ভালো করে কেটে দেবেন। আমরা মাংস কিনছিলাম। হঠাৎ অরিন্দম বলল, এই যে, ওই লোকটিকে চেনো নাকি? সেই ইশারায় সেই চশমা পরা লোকটির দিকে দেখালো। লোকটা দোকানের এক কোণে দাঁড়িয়েছিল, আমাদের দেখছিল। আমি চমকে উঠলাম। অরিন্দমও কি তাকে দেখেছে? আমি তাড়াতাড়ি বললাম, না তো। কে? অরিন্দম বলল,
দেখো তো কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে তোমাকে চেনে। মার বুক কেঁপে উঠল। আমি অরিন্দমের দিকে তাকালাম। সে হয়তো আমার অস্বস্তিটা বুঝতে পারল। আমি হেসে বললাম, বাজারের লোক, কে কাকে দেখছে কে জানে। মাংস নিয়ে আমরা বাড়ি ফিরলাম, কিন্তু সেই লোকটির চাহনি আমার মন থেকে গেল না। সে কে? কেন সে আমাকে দেখছিল? এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলল। এরপর প্রতিবার যখনই আমি মাংসের দোকানে যেতাম তখনই তাকে সেখানে দেখতে পেতাম, কখনো একটু দূরে দাঁড়িয়ে, কখনো অন্য খদ্দেরের আড়ালে। কিন্তু তার চোখ যেন সবসময় আমার ওপর থাকত। তার চাহনিতে কোনো অশ্লীলতা ছিল না, বরং কেমন এক গভীর বিষণ্ণতা আর নীরব জিজ্ঞাসা। একদিন আমি একাই গিয়েছিলাম। বৃষ্টি শুরু হয়েছে, দোকানে তেমন ভিড় নেই। শফিক মাংস কাটছে, আমি চুপচাপ দাঁড়িয়ে। হঠাৎ লোকটা দোকানের ভেতর এলো। এবার সে একটু এগিয়ে এলো। তার চোখে চোখ পড়ল। সেদিন আমি প্রথম তার মুখটা স্পষ্ট দেখলাম। দীর্ঘাঙ্গী, তীক্ষ্ণ নাক, ভাসা ভাসা চোখ, মুখে একটা চাপা গাম্ভীর্য, কিন্তু তার চোখে একটা অদ্ভুত আলো। সে আমার দিকে এগিয়ে এলো, আমার পাশে এসে দাঁড়ালো। আমার হৃৎপিণ্ড দ্রুত ছুটতে লাগলো। সে ফিসফিস করে বলল, আপনি কি রমা দেবী? আমি চমকে উঠলাম। আমার নাম জানল কি করে? আমি শুধু মাথা নাড়ালাম। সে আবার বলল, আমি শ্রীকান্ত। আমাদের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। আমি আপনার বাবার প্রাক্তন শিক্ষক, অবনী বাবুর ভাইপো। আপনার বাবার সাথে আমার একটু আলাপ ছিল। আমার স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড়। অবনী বাবু? আমার বাবা? তিনি তো বহু বছর আগে মারা গেছেন। আর তার শিক্ষকের ভাইপো এই লোক? সে আমায় কেন দেখছিল এই এতদিন ধরে? আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সে আবার বলল, কতদিন ধরে ভাবছি আপনার সাথে কথা বলবো, কিন্তু সাহস পাইনি। আপনি তো অনেক বদলে গেছেন, কিন্তু আপনার ওই পরিচিত লাবণ্যটুকু এখনও আছে। তার কথাগুলো আমার কানে এক নতুন সুর নিয়ে এলো। সে আমায় দেখছিল, কারণ সে আমায় চিনত, বা আমার বাবার সূত্রে চিনত। কিন্তু এই এতদিন ধরে তার এই নীরব চাহনির আড়ালে কি ছিল? আপনি কেন আমাকে এতদিন ধরে দেখছিলেন? আমি ফিসফিস করে জিজ্ঞাসা করলাম। শ্রীকান্ত একটু হাসল। সেই হাসির মধ্যে কেমন যেন এক চাপা বেদনা। আপনি জানেন না রমা দেবী, আপনার বাবা আমার কাছে একজন আদর্শ ছিলেন। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি মারা যাওয়ার পর তার পরিবারকে আমি প্রায়ই দেখতাম। আপনার ছোটবেলায় আপনার বাবা মাকে নিয়ে বাজারে আসতেন। আপনার সেই হাসি মুখটা আজও মনে আছে। যখন আমি আপনাকে এই বাজারে প্রথম দেখি আমি অবাক হয়ে যাই। একই রকম, কিন্তু অনেক বড় হয়ে গেছেন। তার কথাগুলো যেন এক অদ্ভুত মায়াজাল তৈরি করল। তার এই দীর্ঘদিনের নীরব মনোযোগ, তার এই গভীর আবেগ, সবটা আমাকে কেমন যেন আচ্ছন্ন করে ফেলল। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। সেখানে কেবল পুরনো দিনের স্মৃতি নয়, এক নতুন ধরনের টানও যেন লুকিয়েছিল। তাহলে আপনার এই দেখা, এটা কি কেবল পুরনো স্মৃতি? আমার গলায় প্রশ্নটা আটকে রইল। শ্রীকান্তের চোখে এক গভীর চাহনি। সে আমার দিকে একটু ঝুঁকে এলো। তার নিঃশ্বাস আমার গালে লাগল। সম্পূর্ণ স্মৃতি নয় রমা দেবী। তার বলার ভঙ্গিতে, তার চোখের ভাষায় এক নতুন আভাস পেলাম, এক নিষিদ্ধ আকর্ষণ, যা আমার অবচেতন মনেও হয়তো এতদিন সুপ্ত ছিল। ভয়, বিস্ময় আর এক তীব্র কৌতূহল, সব মিলেমিশে একাকার হয়ে গেল। দোকানের ভেতর আমরা দুজন, বাইরে বৃষ্টি, তার নিঃশ্বাস আমার ত্বকে, আমাদের মধ্যে এক নীরব টানাপোড়েন। সে আমার দিকে তাকিয়ে রইল, তার চোখে সেই পুরনো দিনের স্মৃতি আর নতুন দিনের আকাঙ্ক্ষা। আমি জানি না এরপর কি হবে। এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে কোথায় নিয়ে যাবে? আমি কি অরিন্দমকে ঠকিয়ে ফেলব, নাকি এই গোপন টানাপোড়েন আমাকে নতুন কোনো পথের দিশা দেখাবে? আমার হৃৎস্পন্দন তখন পাহাড়ের মতো উঁচু। তার চোখে আমি যা দেখলাম তা শুধু পরিচয় নয়, তা এক গভীর অনামি টান, যে টান আমাকে চুম্বকের মতো টানছিল তার দিকে। এই নিষিদ্ধ অথচ তীব্র আকর্ষণের কাছে আমি কি নিজেকে সঁপে দেব? তার প্রতিটি চাহনি যেন আমার প্রতিটি স্নায়ুকে জাগিয়ে তুলছিল। ঠিক তখনই দোকানের দরজা খুলে গেল। কে এলো? আমি চমকে শ্রীকান্তের দিকে তাকালাম। তার চোখেও বিস্ময়। কে হতে পারে এই মুহূর্তে? অরিন্দম নাকি অন্য কেউ? আমাদের এই গোপন মুহূর্তের সাক্ষী কি তবে আর কেউ হতে চলেছে? গল্পটি এখানেই শেষ হচ্ছে। এই অসম্পন্ন কাহিনীর পরবর্তী অংশ শুনতে কমেন্ট করে জানান। আপনাদের আগ্রহই আমাকে দ্বিতীয় পর্ব নিয়ে আসতে উৎসাহিত করবে।